কি হলো তোমার? মাকে মিস করছিলাম অনেক। হুম। রুহিকে বুকে টেনে নেয় রোয়েন। দুজনে অনেকটা সময় এইভাবে কাটিয়ে দেয়। রোয়েন বলল, রুহি, তোমার কলেজ কি বন্ধ করে দিয়েছো? না বাবা অসুস্থ, সুস্থ হলেই যাব। ভবিষ্যতে কি করবে ভেবেছো? আমাদের দুটো কিউট বাবু হবে, ওদের সুশিক্ষা দিয়ে বড় করব। আর নিজের জন্য কি করবে? আপনাদের জন্য যা করব সব তো আমারই। তোমার নিজের জন্যও কিছু করা উচিত তোমার। ওসব পরে ভাবো। দেখো, যা ভাবার এখনই ভাবতে হবে। আর 2 বছর বাকি তোমার গ্র্যাজুয়েশনের। দেখুন এখন ওসব পরে হবে, আমাকে জড়িয়ে ধরুন, আদর দিন। আদর লাগবে? অনেক আদর চাই। রোয়েন কোলে তুলে নেয় রুহিকে, তারপর এগিয়ে যায় বিছানার পানে। এদিকে আশফিনা আর ওর মা দুজনেই কালো বোরকা পরে রেডি হয়ে নেয়। আজকের দিনটা অনেকটা গোপনে পালন করেন এই মা আর মেয়ে। আজ হলো আশফিনার ভাইয়ের মৃত্যুবার্ষিকী, তাই ওরা যাচ্ছিল ভাইয়ের কবর জিয়ারত করতে। দুজনে মেইন রোডের কাছে চলে আসছে, দরজা খুলে বের হয়ে যায় আর দুজনে দাঁড়িয়ে আছে কবরস্থানটির সামনে। ভাই নাকি বাবার কথা না মেনে অবাধ্য সন্তানের মতন মরে গেছিল, তাই তার জায়গা পারিবারিক কবরস্থানে হয়নি। আশফিনা আর ওর মা দোয়া পড়তে শুরু করে। দোয়া পড়ার মাঝেই কাঁদতে থাকে দুজনে। ভাইজান স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন বড় অফিসার ছিল, সেখানে বেশ নাম ডাক ছিল ওর। তবে ওর হবি ছিল গান গাওয়া। তারপর বাবার জোরে রাজনীতিতে চলে আসে ও। ইমানদারির কারণেই আইজানের শত্রুর অভাব ছিল না। বিপক্ষ দলকে দেশবিরোধী কাজ করতে ধরে ফেলেছিল আইজান। তারা ওকে অনেক হুমকি দেয়, কিন্তু ভয় পায়নি আইজান। সেদিন লাইভে এসে সব বলে দেয়, যার কারণে পরদিন বাবার হাতে প্রথম থাপ্পড় খায়। তার মতো দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না, কিন্তু আইজান দুর্নীতির বিপক্ষে ছিল। ওর বিপদ জেনেও বাবা আসেনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে, যেখানে আইজানকে বাঁচানোর জন্য অসম্ভব কিছুই ছিল না তার কাছে। কিন্তু তার মতে আইজান তার কথা মতো কাজ করলে এমন বিপদে পড়তো না। শেষ পর্যন্ত আইজানের লাশ পাওয়া যায় ম্যানহোলের ভিতর। ওর মাথা গলা থেকে আলাদা ছিল, ডান হাতের একটা আঙুল ছিল আকাশের দিকে তাক করানো, কারণ আইজান সেদিন বলেছিল, তোমরা আমাকে মেরে ফেলবে, হয়তো এই দুনিয়ায় তোমাদের শাস্তি হবে না, কিন্তু ওই দুনিয়াতে মহান আল্লাহ ঠিকই তোমাদের পাপের শাস্তি দিবে। আশফিনা ভাইকে মনে করে কাঁদতে থাকে। ও জানতো ভাই নিজের কাছে কখনোই অসৎ ছিল না। সে জীবনে কিছুই পায়নি, শুধু পেয়েছিল শাস্তি আর অবহেলা। এমনকি ভালোবাসার মানুষটাকেও বলতে পারেনি মনের কথা। আশফিনা জানতো তার ভাই রুহিকে পছন্দ করত, কিন্তু রুহি তখন একটু বেশি বোকা ছিল। আর যখন আইজান বলতে চেয়েছিল, তখন সামিরের সাথে জড়িয়ে যায় রুহি। তবে আশফিনা রুহির জন্য খুব খুশি, কারণ খুব বেশি ভালোবাসতে পারবে মানুষটাকে পেয়েছে রুহি। এদিকে রুহি নিজের মাঝে স্বামী নামক পুরুষটার প্রকট ভালোবাসার অস্তিত্ব উপলব্ধি করছে। এক পর্যায়ে রুহিকে উপুর করে দেয় সে, তারপর ওর পিঠে চুমুর বন্যা বয়ে দিতে থাকে। রুহি যেন আর নিজের মাঝে নেই। রুহিকে আবার সোজা করে শুয়ে দেয় রোয়েন। হঠাৎ রুহি বুঝতে পারছে রোয়েন ওর পায়ে চলে এসেছে। রুহির ঘোর কাটতে চায় না, তারপর নিজেকে আটকাতে পারে না ও। অনিচ্ছা সত্ত্বেও চোখ খুলে দেখে রোয়েন ওর পায়ের আঙুলগুলোয় চুমু খাচ্ছে। তা টেনে সরাতে চাইছে রুহি, কিন্তু পারছে না। এমনিতেই কথাও বলতে পারছে না, কারণ ভীষণ আরাম হচ্ছে ওর। দীর্ঘ ভালোবাসাবাসির মাঝে রাতটা পেরিয়ে সকালের আলো জ্বলে ওঠে। রুহি নিজেকে রোয়েনের বাহুডোরে আবদ্ধ পায়। লোকটাকে ঘুমে মায়াবী লাগে খুব। রোয়েনকে বেশ কিছু সময় দেখে তার হাত ছড়িয়ে উঠে পড়ে রুহি, তারপর ফ্রেশ হতে চলে যায়। কিছু সময়ের মাঝে রোয়েনের ঘুমও ভেঙে যায়। আড়মোড় ভাঙতে ভাঙতে উঠে বসেও রুহি বেরিয়ে আসে। রোয়েন ফোনে কি যেন করছিল, হঠাৎ ওর চোখ পড়ে রুহির দিকে। রুহির গায়ে হলুদ একটা শাড়ি ভেদ করে পেটটা বেরিয়ে আছে একটু। ভিজা চুলগুলো থেকে ফোঁটা ফোঁটা পানি রুহির পিঠে কোমরে পড়ছে। ব্যাপারটায় প্রচুর নেশা ধরনের ভাব আছে। রোয়েন উঠে রুহির দিকে এগিয়ে আসে, তারপর ওর খালি পেটে হাত স্পর্শ করে। অপর হাত দিয়ে রুহিকে কাছে টেনে নিয়ে চুলগুলোর গভীরে হাত ঢুকে রুহির ঘাড়ে স্পর্শ করে। রুহি চোখ বুঝে গভীর নিঃশ্বাস নেয়। রোয়েন মাথা নামিয়ে ওর ঘাড়ে চুমু দেয়। রুহি হাত দিয়ে রোয়েনের গালে স্পর্শ করে ওকে থামায়। রোয়েন মাথা উঠালে রুহি বলল, যান ফ্রেশ হয়ে নিন, কাজে যাবেন তো? আমার টাইম হলেই যাব। তুমি জানো এইভাবে বিরক্ত করলে আমার ভালো লাগে না। কি করব বলেন, আপনার সময় সম্পর্কে কোনো ধারণাই থাকে না। যান ফ্রেশ হন, আমি নাস্তা বানিয়ে গিয়ে। কয়েকটা দিন পেরিয়ে যায়। মেয়ের জামাইয়ের ঘরে রেজন মাহবুবার থাকতে ভালো লাগছে না। ওনার লজ্জা হচ্ছে, আর ওনার শরীরও এখন একটু ভালো, তাই সিদ্ধান্ত নিলেন চলে যাবেন উনি। তাই রুহি আর রোয়েনকে একসাথে করে বললেন, দেখো, অনেক দিন তো হয়ে গেল, আমার শরীরও ভালোই আছে এখন। আর রুহির কলেজও অনেক দিন হলো কামাই যাচ্ছে, সামনে ওর পরীক্ষাও আছে। আর তোমরা মাঝে মধ্যে যেও, আমিও আসবো। আমাকে প্লিজ
আর থাকতেই বলো না। বাবার কথা শেষে রুহি বলল, বাবা তোমার খেয়াল কে রাখবে? তুমি অসুস্থ, ওসব যাওয়ার কথা বলো না। রুহি, আমি এখন ভালো আছি মা। রোয়েন বলল, আপনার এখন আরো অনেক বিশ্রাম প্রয়োজন। ঘরে কাজের লোক আছে। রুহি মাঝে মাঝে কলেজ থেকে গিয়ে আমাকে দেখে আসলো। রেজওয়ান মাহবুব রুহি আর রোয়েনকে অনেক বুঝিয়ে মানিয়ে নিজ ঘরে ফিরে আসেন। রেজওয়ান মাহবুব, রুহি কলেজে যেতে শুরু করেছে ও নির্বাচনী পরীক্ষা শুরু হবে সামনের মাসে, তাই রুহির পড়াশোনা চলছে পুরো কোমর বেঁধে। এদিকে রোয়েনও নিজের কাজে নিজেকে ব্যস্ত রেখেছে। রেজওয়ান মাহবুব ঘরে ফিরে কিছুদিন পর থেকেই কাজে আসতে শুরু করে। মাঝে মধ্যে নাস্তা না করে চলে আসতেন উনি নাস্তা না করলে সেদিন আনিলা সোহরাব নাস্তা নিয়ে আসতেন ওনার জন্য। রেজওয়ান মাহবুবের সব কিছু বুঝতে পারতেন আনিলা, কিছু বলার আগে তার সামনে হাজির করতেন। রেজওয়ান মাহবুব কিছুটা বিরক্ত হলে ওর বেশ ভালোই লাগতো ওনার। এসব কিছু খেয়াল করছিল রোয়েন। ওর নিজেরও বেশ ভালো লাগতো আনিলা সোহরাব আর রেজওয়ান মাহবুবের দিকে খেয়াল রাখা, তাকে নতুন নতুন খাবার রান্না করে খাওয়ানো। রোয়েন ঠিক বুঝতে পারছিল রেজওয়ান মাহবুবের জীবনে একজন সঙ্গী দরকার, যার সাথে সে বাকিটা জীবন কাটাতে পারবে। বার্ধক্যে একজন সঙ্গীকে খুব দরকার হয়, সবার সেটা শারীরিক নয়, মানসিক চাহিদা মেটাতে। রোয়েন একটু হাসে। এদিকে রুহি কলেজ থেকে প্রায়শই বাবার কাছে চলে যেত, ঘরে না পেলে অফিসে চলে আসতো। ঠিক সেরকমই রুহি সেদিন অফিসে চলে আসে কলেজ থেকেই। রেজওয়ান মাহবুবের কেবিনে ঢুকে দেখলো তার পাশে একটা এটো টিফিন বক্স রাখা। রুহিকে দেখে রেজওয়ান মাহবুব বলল, মা তুই? জি বাবা, ভালো আছো? আয় বস মা। বাবা তুমি খেয়েছো? হ্যাঁ রে মা, আনিলা নিয়ে এসেছিল। রুহির মনটা একদমই খারাপ হয়ে যায়, চোখের কোণে পানি চলে আসে। রেজওয়ান মাহবুব খেয়াল করলো রুহিও একটা প্যাকেটে কিছু খাবার এনেছে। রেজওয়ান মাহবুব বললেন, তুইও এনেছিস সেগুলো? পরেই খেয়ে নেব। আচ্ছা বাবা, ঠিক আছে। রুহি আর কিছু বলতে পারে না, কোনো মতে বাবার সাথে কিছু সময় গল্প করেই বেরিয়ে আসে। আজ রোয়েনের জন্য কিছু খাবার এনেছিল রুহি। রোয়েনের কেবিনের পথে পা বাড়ায় রুহি। রোয়েন এক মনে কাজ করছিল। রুহিকে আসতে দেখে রামিন বলল, আজ তো আর কাজ কি হবে? রামিনের কথায় রোয়েনের বেশ রাগ হয়। ও খেয়াল করেনি রুহিকে। রোয়েন বলল, এসব আজে বাজে কথা বাদ দিয়ে কাজ করো। কি বলিস এসব? সামনে তো দেখ বেহুশ হয়ে যাবি। বলেই হু হু করে হাসতে শুরু করে রামিন। রোয়েনের প্রায় বিরক্ত লাগে রামিনের এই হাসিটাকে। সবসময় এমন ফাইজলামোর মানেই হয় না। রোয়েনের এইসব কথাগুলো ভেবে সামনে তাকিয়ে দেখে রুহি দাঁড়িয়ে আছে, তবে ওর মুখে কোনো হাসি নেই। সুন্দর মুখখানা পুরো মলিন লাগছে। রোয়েন বলল, রামিন তুই একটু বের হো, আমি পরে তোকে ডাকবো। আচ্ছা ঠিক আছে। রামিন বেরিয়ে গেল। রোয়েন রুহির দিকে তাকায়। রুহি এসে রোয়েনের রুমের ছোট টেবিলে ব্যাগটা রেখে খাবারের, তারপর সোফায় গিয়ে বসে সে। রোয়েনও এসে রুহির পাশে বসে। রোয়েন রুহির গালের চুলটা সরিয়ে দিয়ে বলল, কি হয়েছে? কিছু না, ভালো লাগছে না। এখানে পায়েস আছে আপনার জন্য। ও ওয়াও, আজ তো দিনটাই ভালো যাবে। রুহি মুচকি হেসে টিফিন বক্সের ঢাকনা খুলে রোয়েনের সামনে এগিয়ে দেয় একটা চামচ দিয়ে। রোয়েন এক চামচ খেয়ে রুহিকেও একটু খাইয়ে দিল। রুহি খেয়াল করে রোয়েন শুধু ওকেই খাওয়াচ্ছে। রুহি রোয়েনের চামচ সরিয়ে বলল, কি করছেন আপনি? খাচ্ছেন না কেন? তুমি চুপচাপ খাও, আমি আমারটা খেয়ে নেবো। রুহি আবারও কিছু বলতে নিলে রোয়েন ধমক দিয়ে ওকে খাওয়াতে থাকে। পায়েস খাওয়া শেষে রুহি পানি খেতে নিলে রোয়েন ওকে থামিয়ে দিয়ে বলল, আমার ভাগেটুকু খেতে দিবে না? আমাকেই তো খাইয়ে দিলেন। আবার ডেজার্ট এখন খাবো আমি। কেউ চলে আসবে। সো হোয়াট, আমার বউ, কার কি যায় আসে? আর এখানে আমার পারমিশন ছাড়া কেউ ঢুকতেও পারবে না। বলেই রুহির ঠোঁটে ঠোঁট ডুবাই দেয় রোয়েন। রুহি রোয়েনকে একটু সরিয়ে বলল, আমি যে এলাম। রোয়েনের এবার বেশ রাগ হলো। এভাবে বিরক্তি করতে কি মজা পায় মেয়েটা। বিরক্ত হয়েই বলল, তুমি আর সবাই এক না রুহি, এবার চুপ করো। রুহিকে আর কোনো কথা বলতে দেয় না রোয়েন। ওর ঠোঁট জোড়া শুষিয়ে নিতে শুরু করে। আরও কয়েকটা দিন পার হয়ে যায়। আনিলা সোহরাব রেজওয়ান মাহবুবের খুব খেয়াল রাখতেন, সেটা রোয়েনের নজর কাটছিল। রুহিকেও বুকে নিয়ে শুয়ে কথাগুলো ভাবছিল রোয়েন। হঠাৎ ফোন বেজে ওঠে, ভাবনায় ছেদ পড়ে ওর। ফোনটা হাতে নিয়ে দেখে আনিলা সোহরাবের বাবা কল করেছেন। রোয়েন রুহিকে সরিয়ে ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। জি বলেন। ভালো আছো রোহেন? এই তো আছি। আজ হঠাৎ কল দিলেন? আসলে অনেকদিন যাবৎ খেয়াল করছিলাম আনিলা রেজওয়ানের সাথে অনেক কথা বলছে, অনেক খেয়ালও রাখছে আমার মেয়ে। তোমার শ্বশুরের কারণেই আমার মেয়ে বিয়ে বসেনি। আমার মেয়েটা তোমার শ্বশুরকে অনেকটা পছন্দ করে। তোমার আপত্তি না থাকলে ওদের বিয়ের কথা চালাবো। আমি বুঝতে পারছি, ইনফ্যাক্ট ব্যাপারটা আমিও খেয়াল করেছি।
আমার এখানে আপত্তি থাকতে পারে না, কারণ যেখানে আমার শ্বশুর খুশি থাকবে। এখন আমার ওয়াইফ আর শ্বশুরের সাথে কথা বলতে হবে, কারণ আমার ওয়াইফ হঠাৎ তার মায়ের জায়গায় অন্য কাউকে মেনে নাও নিতে পারে, আর বাবার সামনে বিয়ের কথা বললে অন্য রকম লাগতে পারে। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু এটাও সত্যি, মানুষ একা কত বাঁচতে পারে, সবার সঙ্গী দরকার হয়। আর তোমরা ওনাকে কয়দিন দেখবা বলো? তোমাদের সংসার হয়েছে, সামনে বাচ্চা হলে ব্যস্ত হয়ে যাবা। আচ্ছা, তাহলে কথা বলে আপনাকে জানাই। আচ্ছা, তাহলে জানাই। ও ঠিক আছে। রোয়েন ফোন কেটে রুমে এসে দেখে রুহি ঘুমিয়ে আছে। রুহির পাশে এসে বসে রোয়েন, তারপর ওর গালে আর কপালে চুমু খেয়ে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে। ভোর রাতে রুহির ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখে রোয়েন ওকে দেখছে। রুহি বলল, কি হলো, ঘুমোচ্ছেন না কেন? তোমাকে দেখছি, তা তুমি উঠলে কেন? হঠাৎ ঘুম ভেঙে গেল। রুহি এসে রোয়েনের বুকে নাক ঘেঁষে শুতে যাবে, তখনই রোয়েন রুহিকে থামিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রুহির গায়ের নাইট গাউনটা রুহির কাঁধ থেকে নামাতে থাকে। দুজনে ভালোবাসার সাগরে পা ভাসায়। পরদিন সকালে রুহিকে কলেজে দিয়ে কাজে চলে আসে রোয়েন। সেদিন সন্ধ্যায় রোয়েন ফিরে এলে রুহি দুজনের জন্য কফি বানিয়ে আনে। রোয়েন কফির মগে চুমুক দিতে দিতে বলল, রুহি, ওই দিন মিস আনিলার বাবা আমাকে কল করেছিলেন। কেন? দেখো রুহি, আনিলা তোমার বাবাকে পছন্দ করেন, সেটা আমিও খেয়াল করেছি। উনি তোমার বাবা যথেষ্ট খেয়াল রাখেন। তুমি যদি চাও তাহলে ওনাদের বিয়েটা। কি বলছেন আপনি এসব? এটা কখনোই সম্ভব না। মায়ের জায়গায় ওই মহিলাকে কখনোই মানতে পারবো না রোয়েন। রুহি দেখো, তোমার বাবার। প্লিজ, আমি কিছু শুনতে চাই না। আমি এই বিয়ে চাই না রোয়েন। রোয়েন কিছু বলতে গেলে রুহি উঠে চলে যায়। ওর এসব ভালো লাগছে না। আর রোয়েন অনেক কথা বলতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। রুহি এমনি ভালো থাকে, কিন্তু আনিলা সৌরভের নাম শুনলেই ও রেগে যায়। এদিকে রুহি সেদিন কলেজ থেকে ফেরার সময় রুহি দেখতে থাকে একটা বাইক অ্যাক্সিডেন্ট। সেদিন শামীম গিয়েছিল ওকে আনতে। রুহি শামীমকে নিয়ে এগিয়ে গেল লোকটার কাছে। লোকটার মাথা থেকে হাত পা কেটে গেছে, আশেপাশে কেউ নেই। রুহি শামীমের সাহায্যে লোকটাকে হাসপাতালে নিয়ে আসে, তাকে ওটিতে শোয়ানো হলো। রুহি স্বামীকে নিয়ে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে। লোকটার পরিবারে কল করা হয়েছে। এদিকে রুহির ফোন আসছে বারবার। ফোন উঠিয়ে দেখলো রোয়েন কল করেছে। এরই মাঝে একটা মেয়ে আসে। মেয়েটা রুহিকে দেখে ওর কাছে চলে আসে, তারপর বলল, আপনি আমার ভাইকে বাঁচিয়েছেন, তাই ধন্যবাদ। ওয়েলকাম। তাহলে আমরা যাই, আপনি ওনার দিকে খেয়াল রাখবেন। রুহি শামীমকে নিয়ে চলে আসে। এদিকে ঘরে ফিরে দেখলো রোয়েন সোফায় বসে আছে। তখন সন্ধ্যা 6টা বাজে। রুহি রোয়েনকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। রোয়েন রুহির দিকে প্রচণ্ড রাগি চোখে তাকায়। রুহি এবার যেন শটান হয়ে গেছে, নড়তে পারছে না ও। লোকটা এত রেগে আছে কেন? রোয়েন রেগে ফুঁসতে ফুঁসতে রুহির কাছে এসে দাঁড়ায়। রুহি একটু সরে যেতে নিলেই রোয়েন রুহির হাত মচকে ধরলো, তারপর রেগে বলতে শুরু করলো, কই ছিল এতক্ষণ? আমি রুহিকে কথা শেষ করতে না দিয়ে রোয়েন ওর ব্যাগ থেকে ফোনটা নিয়ে সেখানকার কল লগে গিয়ে সেটা রুহির সামনে ধরে বলল, কতবার কল করেছিলাম, ফোন ধরছিলে না কেন? আমি আসলে রোয়েন এবার রুহির ফোনটাকে সজোরে আছড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল, যদি ফোন ধরতেই পারো না তাহলে ব্যবহার করো কেন? না রোয়েন, আমি রোয়েন এবার জোরে চিৎকার করে বলল, কি তুমি কি? কলেজ ছুটে যে 4টা বাজে, তুমি আসো 6টার পরে। কই ছিলে সারাদিন? তোমার টিচারকে কল করেছিলাম, সে বললো তুমি অনেক আগেই বেরিয়েছো। তাহলে কই ছিলে এতক্ষণ? জানো কতটা টেনশনে ছিলাম। কলেজ থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু আর কোনো কথা না, আর কিছু শুনতেও চায় না তোমার কথা। আবার সামনে থেকে যাও, খেয়ে পড়তে বসো। রুহিকে আর কথা বলতে দেয় না রোয়েন। এমনিতেই ওর মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে আছে, কতটা চিন্তায় ছিল সেটাই জানে। রুহিকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে যায় রোয়েন। রুহি কাঁদতে থাকে। লোকটা ওকে কথা বলতে দেয়নি। রুহি কাঁদতে কাঁদতে পিছনে ফিরে রোয়েনের যাওয়ার দিকে তাকায়। রুহি কাঁদতে কাঁদতে রুমে চলে আসে, তারপর খাটে শুয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে যায় রুহি। অনেক রাত করে ঘরে ফিরে আসে রোয়েন। রেগে বাড়ি গিয়েছিল ও, সেখানে ড্রিঙ্কস করে এসেছে। টলতে টলতে রুমে আসে ও। রুহি শুয়ে ঘুমিয়ে গেছে। রোয়েন গায়ের শার্ট খুলে খাটে এসে বসে একটু উপর হয়ে রুহিকে দেখার চেষ্টা করে। রুহির মুখের ওপর চুল পড়ে আছে। রোয়েনের চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে ওর চেহারাটা দেখে। রোয়েন এবার একটু এগিয়ে এসে রুহির গালের কাছে মুখ নিয়ে তারপর চোখ বুজে ওর শরীরের ঘ্রাণ নেয়। রুহি বেঘরে ঘুমাচ্ছে।
রুহিন এবার শুয়ে পড়ে। রুহির দিকে ফিরে, রুহির পিঠে রুহিনের দিকে। রুহিকে দেখতে দেখতে জ্ঞান হারায় রুহিন। পরদিন সকালে ঘুম থেকে উঠে রুহিকে পাশে পায় না রুহিন। শোয়া থেকে উঠে বসেও মাথাটা একদম ভার হয়ে আছে। খাট থেকে নেমে খেয়াল করলো খাটের এক পাশে ওর গোসলের কাপড় চোপড় বের করা। রুহিনের কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে গায়ে শার্ট জড়াচ্ছিল রুহিন। এর মাঝে রুহি কফি নিয়ে আসে ওর রুমে। রুহিন একবার রুহিকে দেখে শার্টের বোতাম লাগাতে থাকে এক মনে। রুহি এসে কফির মগটা টি টেবিলের ওপর রেখে ওর শার্টের বোতাম লাগাতে চাইল, কিন্তু রুহিন ওর হাত সরিয়ে দেয়। রুহি এবার কেঁদে কেঁদে বলতে লাগলো, প্লিজ শোনেন আমার কথা রোয়েন। দেখো, এখন তোমার কোনো কথার শোনার সময় কিংবা ইচ্ছে কোনোটি আমার নেই। রুহিকে আর কিছু বলতে না দিয়ে বেরিয়ে যায় রুহিন। নাস্তা না করেই চলে যায় রুহিন। রুহির মন খুব খারাপ হয়ে যায়। সামনে পরীক্ষা, তাই খুব কষ্টে নিজের মনকে স্থির করলো কলেজে যাওয়ার জন্য। এদিকে রামিন সহ সবাই দেখছে রুহিন প্রচণ্ড রেগে আছে। রামিন এসে রুহিনের সামনে বসে। রুহিনের সেদিকে কোনো খেয়াল নেই। বন্ধুকে এমনটা দেখতে একদমই ভালো লাগে না রামিনের। আর সহ্য করতে না পেরে বলতে লাগলো, কি হয়েছে তোর? কিছু না, যা কাজ কর। রুহির সাথে ঝগড়া? কাল থেকে কতবার কল করেছিলাম, একটা বারও কল রিসিভ করছিল না ও। 4টায় কলেজ ছুটি হয়েছিল, ও এসেছিল 6টার পর। তুই বুঝতে পারছিস কেমন লাগছিল আমার? না পারতে ওর টিচারকে কল করেছিলাম। সে বলে রুহি অনেক আগে বেরিয়েছে। এমনিতেই শত্রুর অভাব নেই। ইচ্ছে মতো বকেছিস তাই না? তো কি করবো, সালাম দেবো? রোহিন, তুই কখনো চেঞ্জ হবি না। কত বুঝালাম তোকে, কিন্তু তুই সবসময় একই কাজ করিস। কথা বলার সুযোগ দিয়েছিলে, জানিয়ে দিস নাই। উনি হয়তো কোনো প্রবলেমে ছিল, জানতে চাওয়ার দরকার ছিল তোর। সবসময় নিজের রাগকে উপরে রেখে ওকে বকা দিস, কখনো জানার প্রয়োজন মনে করিস না তুই। একবার শুনে তো দেখতে। রামিনের কথায় রুহিন আর কিছু বলতে পারে না। আসলে ও কখনো কথা শুনতে চায় না, কিন্তু মেয়েটা ওর ফোন রিসিভ করছিল না। কতটা ভয় পেয়েছিল বলার মতন না। কিছুক্ষণ পর শামীম রুহিনের রুমে এসে বলল, স্যার একটু ছুটি লাগতো। রুহিন বেশ রেগে তাকাইয়ে থাকে শামীমের দিকে। তারপর বলল, কেন? স্যার কাল রুহিকে আনার সময় একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে আর কেউ ছিল না, তাই আমি রুহিকে নিয়ে ওই লোককে হাসপাতালে ভর্তি করাই। হাসপাতালে আমার ফোন রেখে আসছি, রিসিপশনে জমা রেখেছে ফোন। ও, যাও। শামীম বেরিয়ে গেল। রুহিন কি বলবে বুঝতে পারছে না, শুধু শুধু রুহিকে বকা দিল। রামিন বলল, কি করবি এখন? রুহিন কিছু না বলে কাজে মন দেয়। ও বুঝতে পারছে ও কতটা খারাপ লাগছে, মায়াবতীকে কতটা ভালোবাসে বলেই তো ওর চিন্তা হচ্ছিল। বাকিটা সময় অফিসের অস্থিরতার মাঝেই কেটে যায় রুহিনের। এদিকে আশফিনা কলেজ থেকে ফিরে রুমে যাওয়ার সময় বাবা মায়ের রুমের কাছে কিছু কথা শুনতে পায়। ওর মনে হচ্ছিল হয়তো ওকে নিয়ে কথা হচ্ছে ওদের। অতিরিক্ত ক্লান্তির কারণে আশফিনা বুঝে উঠতে পারে না ওনাদের কথা। বিকেলে রুহির ছুটির সময় শামীম যেতে নিলে রুহিন ওকে আটকায়। শামীম বলল, স্যার রুহিকে আনবো কলেজ থেকে। তুমি বাসায় যাও, আমি যাবো ওকে আনতে। শামীম কিছু বলে না, আর রুহিন বেরিয়ে পড়ে রুহিকে আনতে। রুহি কলেজের ছুটি হওয়ার পর শামীম অপেক্ষা করছে। হঠাৎ খুব পরিচিত গাড়ি দেখে রুহি বেশ অবাক হয়। তারপরও নিজেকে কোনো মতে সামনে গাড়ির কাছে আসে। গাড়ির ভিতর খুব প্রিয় মানুষটার ছায়া দেখতে পায় রুহি। চুপচাপ গাড়িতে ঢুকে বসেও রুহি খেয়াল করে রুহিন গাড়ি নিয়ে বসে আছে, স্টার্ট করছে না। অনেকক্ষণ অপেক্ষা করে রুহিন বলল, কেমন কাটলো সারাদিন? ভালো। রুহি, আই এম সরি, আমার এমনটা করা উচিত হয়নি। তুমি ফোনটা রিসিভ করছিলে না, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। প্লিজ মাফ করে দাও। আমি রাগ করিনি। রুহির কণ্ঠটাকে বেশ অভিমানী মনে হলো রুহিনের। ও আবারও বলল, রুহি সরি, আর হবে না এমনটা। বাসায় চলুন। রুহিন এবার রুহির দু কাঁধ চেপে ধরে বলল, রুহি, তুমি জানো আমি কতটা ভালোবাসি তোমাকে, বলেই তো রাগ করি। বোঝো আমাকে প্লিজ রুহি, প্লিজ। এবার রুহিনের চোখ জোড়ায় রুহি তাকায়। লোকটার চোখ জোড়ায় অনুতপ্ততা ছলছল করছে, আর দু চোখ যেন ভালোবাসার অতল সমুদ্র। এই সমুদ্রে রুহি হাজারবার ডুবে যেতে রাজি। বড় ভালোবাসে সে তার স্বামীকে, কিন্তু এবার রুহিনকে শাস্তি দিবে, চরম শাস্তি দিবে। হঠাৎ রুহিনকে অবাক করে দিয়ে ওর হাতে নিজের কাঁধ থেকে সরিয়ে রুহি বলে ওঠে, বাসায় চলুন, আমার টায়ার্ড লাগছে। রুহি কথা শোনো আমার। আপনি কি গাড়ি স্টার্ট দেবেন নাকি আমি নেমে বাসায় যাব? রুহিনকে আর কথা বলার সুযোগ না দিয়ে রুহি গাড়ি থেকে নেমে যায়। রুহিনও নেমে পড়ে, পিছন থেকে ডাকতে থাকে। রুহিন বুঝতে পারছে না কি করতে যাচ্ছে রুহি এবার ট্যাক্সি ভাড়া করে চলে যায়। রুহিন এবার বিষয়ের চরম শিখরে। রুহি কি করে
করলো এমনটা? এদিকে সেদিন রাতে আশফিনা রামিনের সাথে কথা বলছিল। কথার মাঝে আশফিনার মা রুমে প্রবেশ করে। আশফিনা চট জলদি ফোন সরিয়ে রাখে। মিসেস সানজিদা রুমে এসে বলল, কার সাথে কথা বলছিলি? জি মা, ফ্রেন্ডের সাথে। আচ্ছা শোন, তোর বাবা একটা প্রপোজাল এনেছে। ছেলে সেনাবাহিনীতে জব করে, কমান্ডার সে। বয়স শুনেছি একটু বেশি, কিন্তু ছেলে ভালো। তুই শান্তিতে থাকবি। ছেলেরা কাল দেখতে আসবে। কাল তোকে দেখি ছেলে আবার কাজে চলে যাবে। 7 দিনের ছুটিতে আসছিল সে। এতটা সময় ধরে মায়ের কথাগুলো শুনে মুখটা ঘুরতে শুরু করে আশফিনার। ও অন্য কাউকে নিজের জীবনে ভাবতেই পারে না রামিনকে ছাড়া। কি করবে ও এখন? বাবাকেও ভালো মতো বুঝেও বাবা নিজের সিদ্ধান্তে অটল থাকে সবসময়। এদিকে রুহি ঘরে ফিরে আসে। তারপরে রোয়েন ভেতরে ঢুকে। রুহিকে দেখে রোয়েনের আর নিজেকে সামনে রাখতে পারে না। রুহি হাত শক্ত করে নিজের কাছে টেনে আনে আর দাঁতে দাঁত চেপে বলে, এত সাহসী করে তো রাস্তায় এমন করার? রোয়েনের কথা শেষ হতেই রুহি প্রায় ধাক্কা দিয়ে রোয়েনকে সরিয়ে বলল, এখানে সাহসের কিছু হয়নি, যা করেছি ভালোই করেছি। ভালো শুধু আপনিই বাসেন না, আমিও বাসি। তাই বলে আপনার সাথে খারাপ ব্যবহার কয়দিন করেছি? কোনোদিন এমন হয়েছে যে আপনি কোনো ভুল করেছেন আর আমি আপনাকে কথা বলার সুযোগ দিইনি? সব সময় আপনাকে গুরুত্ব দিয়েছি। কোন কাজ কেন করছেন, কিভাবে করছেন তা কখনো জানতে চেয়েছি? আপনার প্রত্যেক কাজের জন্য কৈফিয়ত দেওয়ার সুযোগ দিয়েছি, কিন্তু আমার কোনো ভুল হলে আপনি যা তা ব্যবহার করেন। জানতেও চান না যে কেন করেছি, কিভাবে করেছি। আপনি যা বোঝেন তাই করেন, তাই বলেন। নিজের কথার উপর কারোর কথাকে গুরুত্ব দেন না। ভালো আমি বাসি রোয়েন, কিন্তু খারাপ ব্যবহার করি না। আপনার খারাপ ব্যবহারের মাঝে আমি ভালোবাসা খুঁজে পাই। কিন্তু অনেক হয়েছে, আর না। অনেক সহ্য করেছি। আমাকে ভালোবেসে বিয়ে করেছেন, কিন্তু কিনে নেননি। আমিও তো মানুষ, আমারও মন আছে, কষ্ট আছে। আজ থেকে আমার কাছে আসবেন না আপনি। আপনার রুমে আপনি থাকেন, আমি ওই আগের রুমে থাকবো, সেটাই আমার রুম। বলে রুহি চলে যাচ্ছিল। রোয়েন ওর হাত টেনে ধরে আবার বলল, রুহি, প্লিজ, একবার বলে দিয়েছি তো। কথাটা বলে রুহির রুমে চলে যায়। রোয়েন অবাক চোখে চেয়ে থাকে রুহির যাওয়ার দিকে। রুহি রুমে ঢুকে শব্দ করে দরজা লাগায়। রোয়েন এবার বাস্তবে ফিরে এলো। রুহি কি বলছিল এতক্ষণ? এতটা রাগ পুষে রেখেছিল ওর মায়াবতী। ওর মায়াবতী যা বলছিল সবই সত্যি ছিল, কিন্তু রুহিকে ছেড়ে রাতগুলো কিভাবে কাটাবে এখন? রোয়েনের নিজের ওপরই এখন প্রচুর রাগ হচ্ছে। আসলে কেউ নিজের কথাকে প্রাধান্য দিয়ে এসেছে রুহির কথার ওপরে? কিন্তু ও কখনো তো এইভাবে চিন্তা করেনি। সবসময় মায়াবতীকে ভালো দেখতে চেয়েছিল, খুশি দেখতে চেয়েছিল, কিন্তু মেয়েটাকে বড় কষ্ট দিয়ে ফেলেছে। কি করবে এখনো? রোয়েন ধীর পায়ে রুমে চলে আসে, ধপ করে খাটে বসে পড়ে। কষ্টগুলো রুহিকে শক্ত করে দিয়েছে। এদিকে রুহি রুমে এসে কাঁদতে শুরু করে। লোকটা যেন জানতে না পারে, শুনতে না পারে, তাই 2 হাত চেপে মুখ চেপে ধরে কাঁদছিল সে। লোকটাকে অনেক ভালোবাসে ও। কিভাবে থাকবে ও লোকটাকে ছেড়ে? কিভাবে ঘুমাবে খালি বালিশে? লোকটার বুকটা যে ওর একমাত্র ঘুমের মাধ্যম হয়ে উঠেছে। রুহি খাটে বসে কাঁদতে থাকে খুব। দুজনের রাত নির্ঘুম কেটে যায়। এদিকে আশফিনা সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই আলম খান ওর রুমে প্রবেশ করে। আশফিনা ব্যাগ গোছাচ্ছিল। আলম খানকে প্রবেশ করতে দেখে আশফিনা সোজা হয়ে দাঁড়ায়। আলম খান বলতে শুরু করেন, কখন আসবি? কলেজ যখন ছুটি হবে। বিকেলের আগে আসবি, তোকে দেখতে আসবে। দেরি হবে আমার। উল্টাপাল্টা কিছু করে ওদের সামনে আমার মানহানি ঘটালে তোর খবর আছে। ভাইয়ার মতো? তোমার কথা কেউ না শুনলে সবার অবস্থা ভাইয়ার মতোই হবে। বেশি তর্ক করিস। যাই হোক, জলদি চলে আসবি, না হলে। বাবাকে কিছু বলতে না দিয়ে আশফিনা মাকে বলে বেরিয়ে গেল। বের হওয়ার সময় সানজিদা মেয়েকে বারবার বলেছিলেন যেন জলদি ফিরে আসে। আশফিনা বেরিয়ে যায়। এদিকে রোয়েনের ঘুম ভাঙে। চোখ না খুলে পাশে হাতড়াতে থাকে, কিন্তু পায় না সে রুহিকে। চোখ খুলে পাশে তাকায়ও, কিন্তু পায় না মায়াবতীকে। শোয়া থেকে উঠে বসে রোয়েন, তখনই কাজের লোকটা কফি নিয়ে ঢুকে। বেশ রাগ হয় রোয়েনের। ও বলল, ম্যাম আপনারে কফি দিতে বলল। রাখো। বেশ রেগে আছে রোয়েন। লোকটা চলে যায়। রোয়েন এবার রেগে রুহির নাম্বারে কল দেয়। কল অফ আসছে। রোয়েনের মনে পড়ে রুহির ফোন ভেঙে ফেলেছিল। রোয়েন খাট থেকে নেমে ফ্রেশ হতে চলে যায়। তারপর রেডি হয়ে অফিসে আসে। রোয়েনকে রাগে মুডে দেখে রামিন ওর কাছে এসে বসে। তারপর বলল, কি রে, মুড অফ কেন? এমনি। রুহির সাথে কথা হয়নি? ও আমার সাথে কথা বলবে না,
আর খুব অভিমান করেছো, আমাকে দূরে সরিয়ে দিয়েছো। একদম ভালো হয়েছে, তোর সাথে এমনটাই হওয়া উচিত। শালা কখনো ওর কথা শুনতে চাস নাই, কখনো ওর মতো জানতে চাস নাই। শোন ভাই, মেয়েদেরও আছে, তাদেরও হাসি খুশির গুরুত্ব আছে, তাদেরও মতের গুরুত্ব আছে। রামিনের কথায় রোহিণ রামিনের দিকে তাকায়। রামিন দেখতে পায় রোহিণের চোখ জোড়া জলজল করছে। রামিনের কেন যেন ভীষণ খারাপ লাগতে শুরু করে। এদিকে রুহির ছুটির সময় শামীমকে রুহি না করে দেয় ওকে নিতে যেতে। রুহি জানায়ও নিজেই আসবে। রোহিণ বিকেলে অফিস থেকে বেরিয়ে আসার সময় শামীমকে দেখে একটু অবাকই হয়। রোহিণ বলল, যাওনি রুহিকে আনতে? স্যার, ও না করছে। রোহিণ কিছু না বলে বেরিয়ে আসে। রুহির জন্য নতুন ফোন কিনেছে রোহিণ, আজ বউটাকে সারপ্রাইজ দিবে। মার্কেট থেকে কাজে ফিরে আসে রোহিণ। এদিকে আশফিনা বিকেলে ফিরে আসে। আজ ঘরের মনটাই টানছিল না ওর, তারপরও ফিরে আসে আশফিনা। ঘরে ফিরতে মিসেস সানজিদা খান আশফিনাকে শাড়ি দেন ওদের সামনে পরে আসার জন্য। আশফিনা একদমই যেতে চাইছে না, ওর মন একদমই টানছে না। এদিকে বাবা কতবার বলে গেল রেডি হয়ে বের হতে, আশফিনা শুধু শাড়িটা পরে নেয় কিন্তু একদমই সাজ নেয়নি। অবশেষে সেই পরিবারের সামনে আনা হয় ওকে। লোকটার মা বাবা আর সে এসেছে। লোকটাকে দেখে মনে হলো তার বয়স 40-এর মতন। আশফিনা লোকটার দিকে একবার তাকায়, সে আশফিনাকে দেখছে আর তার মা বাবা আশফিনাকে এটা ওটা জিজ্ঞেস করছে। তারপর সাইমন ফিরোজ, ওনার বাবা আলম খানের বিজনেস পার্টনার, হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে লোকটা বলে, আমি ওর সাথে কথা বলতে চাই আলাদা। আশফিনা চমকে ওঠে, কি বলে এই লোক? আলম খান বলেন, আসছি না, ওকে নিয়ে যা তোর রুমে। বাবার কথায় পিঠে আর কিছুই বলতে পারে না। লোকটাকে নিয়ে রুমে আসে, দুজনে বারান্দায় চলে আসে। লোকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে আশফিনাকে বিয়ে করবেই। আশফিনাকে সে বলে বসলো, দেখো, বিয়ের পর আমার বাবা মাকে দেখে রাখতে হবে তোমার। বেশিরভাগ সময় বাইরে থাকতে হয় আমাকে। আমার অনুপস্থিতিতে তুমি তাদের খেয়াল রাখবে। দেখুন, বিয়েটা দুটো মনের মিলন, কিন্তু এই বিয়েতে আমার যেখানে মত নেই সেখানে মনের মিলন কি করে হবে বলুন? মানে? আমি একজনকে ভালোবাসি, সে বাংলাদেশে থাকে। সাইমন প্রচন্ড রেগে বেরিয়ে আসে। আশফিনা তাকে থামাতে খুব চেষ্টা করে কিন্তু সে থামেই না। বেরিয়ে এসে সে চিৎকার করে বলল, সাইমনের কথায় বেশ অবাক হন আশফিনার বাবা। তারপর বলেন, কি বলেন এসব? আশফিনের বাবা রেগে আশফিনার দিকে তাকায়। এদিকে রোহিণ ঘরে ফিরে এসে রুহিকে দেখতে পায়। রুহির কাছে এসে বলল, একা ঘরে ফিরেছো, শামীমকে না করলে কেন? রুহি কিছু বলতে যাবে তখনই ওর হাতে থাকা ফোনটা বেজে ওঠে। রুহির হাতে ফোন দেখে রোহিণ বলল, ফোন কিনলে, টাকা পেলে কোথায়? জমানো টাকা দিয়ে কিনেছি। তাহলে তোমাকে কল দিয়ে পাচ্ছি না কেন? সিম চেঞ্জ করেছি আর নাম্বার চাইবেন না। আপনাকে দেয়ার হলে আগেই দিতাম, কিন্তু আমি চাই না আমার কোনো কারণে আপনার কষ্ট হোক, আর সেই কারণে আমাকে কথা শুনতে হোক। রোহিণকে কোনো কথা বলতে না দিয়ে রুহি রুমে চলে যায়। যাওয়ার আগে কাজের লোককে বলল, স্যার থেকে জেনে নাও ডিনার করেছে কিনা, না করলে টেবিলে খাবার দিয়ে দিও। আমি খেয়ে এসছি, কেউ যেন ডাকাডাকি না করে। রোহিণ অবাক হয়ে তাকিয়ে থাকে রুহির দিকে। রুহি রুমে চলে যায়। এদিকে আশফিনাকে রুমে নিয়ে আসেন আলম খান। আশফিনার বুক কাঁপছে, অন্তত কিছুটা হলেও বুঝতে পারছে আজ কি হতে যাচ্ছে ওর সাথে। রামিনকে পরে কল করেছিল কিন্তু ওর ফোন বন্ধ। মা বিয়ের কথা বলার পরপরই রামিনের সাথে সিম অফ করে দেয়। আশফিনাকে রুমে এনে আলম খান বলেন, ওরা কি বলছিল এসব? নষ্টামি করে এসেছিস কার সাথে? বাবা, কি বলছো এসব? আমি এমন কিছুই করিনি। তাহলে সাইমন কি বলছিল এসব? আমাকে ওদের সামনে অপমান করে এখন বলছিস কিছু করিসনি? বাবা, সাইমন যা বলেছিল ঠিকই বলেছে। আমি রামিনকে ভালোবাসি, কিন্তু খারাপ কিছু করিনি। তোমার কাছে সবসময় তোমার সম্মানটাই অনেক। এখন তুমি আমার গায়ে হাত তুলবে, হয়তো আমাকে মেরেও ফেলবে, হয়তো আজ আমার পরিণতি ভাইয়ার মতো হবে। কিন্তু বাবা, তুমি কখনো ভালো থাকবা না। তুমি ভাইয়ার সাথে অন্যায় করেছো, নিজের ইচ্ছা ভাইয়ের উপর চেপে এখনো আমার সাথেও তাই করছো। তোর এত সাহস আমাকে এসব বলিস? আমি তোর বাবা, আমি যা ইচ্ছা করব। যা ইচ্ছা করতে করতে ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছো। তোমার কারণেই ভাইয়া মারা গেছে। সেদিন ঘরে জায়গা দিলে ভাইয়া বেঁচে থাকতো,
তুমিই ভাইয়াকে মেরেছো। আলম খান প্রচন্ড রেগে আশফিনার চুল চেপে ধরে ওকে থাপড়াতে লাগলেন, প্রচন্ড মারতে লাগলেন আশফিনাকে। আশফিনার ঠোঁট ফেটে রক্ত বেরোতে থাকে। এদিকে সঞ্জিদা খান দরজায় জোরে বাড়ি দিচ্ছেন, কান্না করছেন উনি। এদিকে আশফিনা এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। আলম খান বেরিয়ে যেতেই সঞ্জিদা খান রুমে ঢুকে মেয়েকে জড়িয়ে খাটে শুইয়ে দেন। ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, চোখের নিচেও রক্ত জমে গেছে। মিসেস সঞ্জিদা মেয়ের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করেন, ঔষধ লাগিয়ে দেন মেয়ের ক্ষতস্থানে। বাসার ফোনগুলো অফ করে রেখেছেন আলম খান, যেন ডাক্তারকে না ডাকতে পারে। আশফিনা ভেবেছিল হয়তো এমন কিছুই হতে পারে, বাবা হয়তো ফোন নিয়ে নিতে পারে, তাই ফোনটাকে লুকিয়ে রেখেছিল। সঞ্জিদা মেয়েকে খাইয়ে বেরিয়ে গেলে সঞ্জিদা খুব গোপনভাবে ফোন বের করে রুহিকে কল দেয়। রুহি খাটের ওপরে বসেছিল। লোকটাকে হয়তো সামনাসামনিও ইগনোর করে, কিন্তু আদৌ কি মন থেকে পারে? মনটা তো তাকেই চায়, তার সাথে থাকতে চায়, তার বুকে শান্তির ঘুম দিতে চায়। কিন্তু তার বাজে ব্যবহার কষ্ট দেয় রুহিকে। সে যখন বাজে ব্যবহারগুলো করে তখন নিজেকে বোধহীন বস্তু মনে হয়। কথাগুলো ভাবার মাঝে রুহির চোখ ভরে আসে, নিজেকে দুর্বল লাগে ওর। লোকটাকে দেখে তার কাছে যেতে ইচ্ছে হয়, তার ভালোবাসা পেতে ইচ্ছে হয়, কিন্তু তাকে শাস্তি দেওয়ার গুরুত্বপূর্ণ কারণ সে সময় নিজেকে নিজের কথাকে উপরে রাখতে চায়। কথাগুলো ভাবতে থাকে রুহি। এরই মাঝে ওর ফোন বেজে ওঠে। রুহি কল রিসিভ করে কানে ধরে। অপর পাশ থেকে আশফিনার কান্নার শব্দ শুনতে পায় রুহি। রুহি অনেকবার জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, কিন্তু কিছু বলে না আশফিনা। কিছুক্ষণ পর আশফিনা বলে ওঠে,